নমস্কার, টিটিভি নিউজ টিভিতে আপনাদের সবাইকে স্বাগত। দেশের বিভিন্ন প্রান্ত, পশ্চিমবঙ্গ, আন্তর্জাতিক অঙ্গন, আবহাওয়া, অর্থনীতি, প্রযুক্তি ও অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনার নির্ভরযোগ্য এবং সংক্ষিপ্ত আপডেট নিয়ে আমরা হাজির হয়েছি। চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের দিনের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ খবরগুলো। প্রতিদিনের মতো আজকের শুরুতেও আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যুক্ত কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর দিচ্ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক গুরুত্বপূর্ণ বার্তার মাধ্যমে সামাজিক সম্প্রীতি, দেশপ্রেম এবং জাতীয় ঐক্যের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। তিনি হজরত ইমাম হুসেনের আত্মত্যাগ, সত্য ও ন্যায়ের আদর্শকে স্মরণ করে তাঁর প্রতি শ্রদ্ধা জানান এবং বলেন, মানবতার কল্যাণে এই মূল্যবোধ আজও সমানভাবে প্রাসঙ্গিক। পাশাপাশি সাহিত্যিক ও বন্দে মাতরমের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানিয়ে তাঁর সাহিত্যকর্ম ও দেশপ্রেমের চেতনাকে দেশের জন্য অনুপ্রেরণার উৎস বলে উল্লেখ করেন। সমাজ সংস্কারক রাজর্ষি ছত্রপতি শাহুজি মহারাজের জন্মজয়ন্তীতেও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করেন এবং শিক্ষা, সামাজিক ন্যায় ও সমতা প্রতিষ্ঠায় তাঁর অবদানের প্রশংসা করেন। এছাড়াও তিনি একটি সংস্কৃত সুভাষিত শেয়ার করে ঐক্য, সহযোগিতা এবং পারস্পরিক সৌহার্দ্যের গুরুত্ব তুলে ধরেন। এদিকে প্রধানমন্ত্রীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান অমন কি বাতের ১০শততম পর্ব সম্প্রচারের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে। এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, সাধারণ মানুষের উদ্যোগ এবং জাতীয় উন্নয়ন নিয়ে তাঁর বক্তব্য তুলে ধরা হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানিয়ে শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান ও দায়িত্বশীল কাজের প্রশংসা করেন। একাধিক বার্তার মাধ্যমে জাতীয় ঐক্য, সামাজিক সম্প্রীতি, শিক্ষা এবং ইতিবাচক মূল্যবোধের প্রতি সরকারের অগ্রাধিকার আবারও স্পষ্ট হয়েছে। এবার নজর দিচ্ছি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে যুক্ত আজকের গুরুত্বপূর্ণ আপডেটগুলোর দিকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ঘিরে নতুন কোনো সরকারি ভাষণ, কর্মসূচি বা আনুষ্ঠানিক ঘোষণা প্রকাশিত হয়নি। রাষ্ট্রপতির সাম্প্রতিক সরকারি কার্যক্রমের মধ্যে অন্যতম ছিল রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত সিভিল ইনভেস্টিচার অনুষ্ঠান, যেখানে তিনি বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী সম্মান প্রদান করেন। এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মানিত করা হয়। পদ্মভূষণ সম্মানে ভূষিত হন অভিনেতা ম্যামুট্টি এবং জনপ্রিয় গায়িকা অলকা ইয়াগনিক। পাশাপাশি অভিনেতা আর মাধবন পদ্মশ্রী সম্মানে সম্মানিত হন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। এর আগে ওডিশায় এক গুরুত্বপূর্ণ সরকারি অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যৌথভাবে ৪৭,৬০০ কোটিরও বেশি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন। এই প্রকল্পগুলোর লক্ষ্য ছিল পরিকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করা এবং বিভিন্ন জনকল্যাণমূলক পরিষেবার সম্প্রসারণ। রাষ্ট্রপতির সাম্প্রতিক কর্মকাণ্ডে জাতীয় উন্নয়ন, বিশিষ্ট নাগরিকদের সম্মাননা এবং জনকল্যাণমূলক উদ্যোগের প্রতি গুরুত্ব স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। নজর দিচ্ছি দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের গুরুত্বপূর্ণ ঘোষণা এবং কার্যকলাপের দিকে। পশ্চিমবঙ্গ সরকার ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি কার্যকর করার উদ্যোগের কথা ঘোষণা করেছে। সরকারের বক্তব্য, সংবিধানসম্মত আইনি প্রক্রিয়া অনুসরণ করেই এই বিল বিধানসভায় আনা হবে। ইতিমধ্যেই গুজরাট ও অসমের পদক্ষেপকে উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে। সরকারের দাবি, আইনি কাঠামো মেনেই প্রস্তাবটি এগিয়ে নেওয়া হবে। বিষয়টি নিয়ে প্রশাসনিক ও আইনগত প্রস্তুতিও শুরু হয়েছে বলে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১০শততম জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করেছে। পাশাপাশি চিকিৎসক দিবস উপলক্ষে বিধানচন্দ্র রায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অর্ধদিবস সরকারি ছুটির সিদ্ধান্তও নেওয়া হয়েছে। সরকারের মতে এই দুই ব্যক্তিত্বের শিক্ষা, সমাজ ও জাতীয় জীবনে অবদানকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ওডিশা সরকার শিল্পায়ন ও বিনিয়োগ বাড়াতে গো ইস্ট উদ্যোগ চালু করেছে। একই সঙ্গে রাজ্যের শিল্পনীতি সংশোধনের ঘোষণা দেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য, দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ, নতুন শিল্প স্থাপন এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা। শিল্পবান্ধব পরিবেশ গড়ে তুলে অর্থনৈতিক উন্নয়নের গতি আরও বাড়ানোর ওপর জোর দিয়েছে রাজ্য সরকার। ওডিশা সরকার প্রায় ২৪,৮২৩ কোটি টাকার বিনিয়োগ চুক্তি সম্পন্ন করেছে। সরকারের দাবি, এই প্রকল্পগুলির মাধ্যমে প্রায় ২৯,৫০০ কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। বিভিন্ন শিল্প খাতে নতুন বিনিয়োগের মাধ্যমে রাজ্যের অর্থনীতি শক্তিশালী করা এবং দীর্ঘমেয়াদী শিল্প বিকাশ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান জানিয়েছেন, অকাল তখ্তের সমন নিয়ে শিখ বিধায়কদের সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে নেওয়া হবে না। বিষয়টি নিয়ে পাঞ্জাব বিধানসভার সংশ্লিষ্ট কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। সরকারের বক্তব্য, প্রাতিষ্ঠানিক ও সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করেই পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে। তামিলনাড়ুতে মাদক বিরোধী সচেতনতা বাড়াতে স্টার্ট রান, স্টপ ড্রাগস ম্যারাথনে অংশ নেন মুখ্যমন্ত্রী। এই কর্মসূচির মাধ্যমে তরুণদের মাদকমুক্ত জীবন গড়ে তোলার বার্তা দেওয়া হয়। সরকার জানিয়েছে,
জনসচেতনতা বৃদ্ধি এবং সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে আরও সচেতন করাই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য। বিনোদন জগৎ এবং সেলিব্রিটিদের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলোর দিকে এবার নজর দিচ্ছি। অভিনেতা সালমান খান বলেছেন, চলচ্চিত্র জগতে সাফল্যের কোনো নিশ্চয়তা নেই এবং প্রতিটি শুক্রবারই নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে। অভিনেতা পুলকিত সম্রাট জানান, ক্যারিয়ারের শুরুতে সালমান খানের এই পরামর্শ তাঁর ভাবনায় বড় পরিবর্তন এনেছিল। স্টারডমের চেয়ে কঠোর পরিশ্রম, ধারাবাহিকতা ও দর্শকদের ভালোবাসাকেই বেশি গুরুত্ব দিতে শেখান সালমান। এই বক্তব্য বলিউডে দীর্ঘ অভিজ্ঞতা থেকে উঠে আসা বাস্তব দৃষ্টিভঙ্গির প্রতিফলন হিসেবে আলোচনায় এসেছে। অক্ষয় কুমার জানিয়েছেন, অনিল কাপুর ও নানা পাটেকর তাঁর কাছে পরিবারের সদস্যের মতো এবং তাঁদের প্রতি তাঁর শ্রদ্ধা ও ভালোবাসা সবসময় একই থাকবে। তিনি বলেন, ওয়েলকাম ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যতের কোনো ছবিতে এই দুই অভিনেতার জন্য দরজা সবসময় খোলা থাকবে। তাঁর এই মন্তব্যের পর জনপ্রিয় কমেডি সিরিজে পুরনো তারকাদের সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে দর্শকদের মধ্যে নতুন করে উৎসাহ ও জল্পনা তৈরি হয়েছে। শাহরুখ খান তার প্রথম ছবি দিওয়ানার মাধ্যমে চলচ্চিত্রে পথ চলার 34 বছর পূর্ণ করেছেন। এই উপলক্ষে তিনি ম্যাঙ্গালুরুতে ভক্তদের সঙ্গে সময় কাটান, কন্নড় ভাষায় শুভেচ্ছা জানান এবং ঝুমে জো পাঠান গানের সঙ্গে নাচে অংশ নেন। তাঁর এই উপস্থিতি অনুরাগীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করেছে। সামাজিক মাধ্যমেও তাঁর ভিডিও ও ছবি দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভক্তদের প্রশংসা কুড়িয়েছে। কাজল আগরওয়াল ও শ্রেয়স তলপারে অভিনীত দ্য ইন্ডিয়া স্টোরি স্লো পয়জন ইন প্রোগ্রেস ছবির টিজার প্রকাশ করা হয়েছে। ছবিটি একটি গুরুত্বপূর্ণ সামাজিক বিষয় এবং আইনি লড়াইকে কেন্দ্র করে নির্মিত। টিজার প্রকাশের পর দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে কৌতূহল বেড়েছে। সামাজিক মাধ্যমেও ছবির বিষয়বস্তু নিয়ে ইতিবাচক আলোচনা শুরু হয়েছে এবং অনেকেই ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছেন। ওয়েলকাম টু দ্য জঙ্গল ছবিকে ঘিরে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়ায় আনন্দ প্রকাশ করেছেন রবিনা ট্যান্ডন। তিনি বলেন, দর্শকদের ভালোবাসা ও সমর্থন শিল্পীদের কাজের প্রতি আরও অনুপ্রেরণা যোগায়। ছবিটি নিয়ে দর্শকদের উৎসাহকে তিনি বিশেষ মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন। মুক্তির আগেই ছবিকে ঘিরে ইতিবাচক পরিবেশ তৈরি হওয়ায় নির্মাতা ও কলাকুশলীদের আত্মবিশ্বাসও আরও বেড়েছে। এবার নজর দিচ্ছি দেশের অর্থনীতি, বাণিজ্য খাত এবং কর নীতির সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলোর দিকে। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। দুই দেশের প্রতিনিধিরা বাণিজ্য সম্পর্ক আরও শক্তিশালী করা, শুল্ক সংক্রান্ত জটিলতা কমানো এবং বাকি থাকা গুরুত্বপূর্ণ বিষয়গুলির সমাধানে কাজ করছেন। যদিও এখনও কোনো চূড়ান্ত চুক্তির ঘোষণা করা হয়নি, তবুও আলোচনায় ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত মিলেছে। উভয় দেশই বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়ানোর লক্ষ্যে আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারে সম্মত হয়েছে। মহরম উপলক্ষে দেশের একাধিক শহরে ব্যাংক পরিষেবা বন্ধ রাখা হয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাংকের ছুটির ক্যালেন্ডার অনুযায়ী সংশ্লিষ্ট শাখাগুলিতে স্বাভাবিক ব্যাংকিং পরিষেবা পাওয়া যায়নি। তবে গ্রাহকদের সুবিধার জন্য এটিএম, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং এবং অন্যান্য ডিজিটাল পরিষেবা চালু রয়েছে। প্রয়োজনীয় আর্থিক লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের ডিজিটাল মাধ্যম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। ডেলয়েটের এক সমীক্ষায় দেখা গেছে, দেশের অধিকাংশ শিল্প ও ব্যবসায়িক প্রতিষ্ঠান জিএসটি ব্যবস্থাকে ইতিবাচকভাবে দেখছে। ব্যবসায়ীদের মতে ডিজিটাল ব্যবস্থা এবং কর প্রক্রিয়া সরলীকরণে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তবে দ্রুত জিএসটি রিফান্ড, আরও সহজ কমপ্লায়েন্স ব্যবস্থা এবং প্রশাসনিক প্রক্রিয়া উন্নত করার দাবি জানানো হয়েছে। ব্যবসায়িক পরিবেশ আরও শক্তিশালী করতে এসব সংস্কারের ওপর জোর দেওয়া হয়েছে। কর বিশেষজ্ঞরা আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট বা এআইএস এবং প্রি-ফিল্ড আইটিআর ফর্ম ব্যবহারের পরামর্শ দিয়েছেন। তাদের মতে এই তথ্য ব্যবহার করলে আয়, কর এবং আর্থিক লেনদেনের তথ্য আরও নির্ভুলভাবে যাচাই করা সম্ভব হয়। এর ফলে রিটার্ন জমা দেওয়ার সময় ভুলের সম্ভাবনা কমে এবং করদাতারা সহজে সঠিক তথ্য উপস্থাপন করতে পারেন। ব্যবসায়ী ও করদাতাদের নির্ধারিত সময়ের মধ্যে জিএসটি এবং আয়কর সংক্রান্ত সমস্ত কমপ্লায়েন্স সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে রিটার্ন জমা এবং কর পরিশোধ না করলে জরিমানা, সুদ ও আইনি জটিলতার মুখোমুখি হতে পারে। তাই সময়সীমা মেনে প্রয়োজনীয় নথি যাচাই করে সমস্ত কর সংক্রান্ত দায়িত্ব সম্পূর্ণ করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এবার কথা বলি সোনা, রূপো এবং অন্যান্য পণ্যের আজকের দাম ও তার ওঠানামা নিয়ে। রাষ্ট্রে সোনা ও রূপোর দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। 24 ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে প্রায় 13,787 টাকা এবং 22 ক্যারেট সোনার দাম প্রায় 13,130 টাকায় লেনদেন হচ্ছে। রূপোর দামও বেড়ে প্রতি গ্রাম প্রায় 240 টাকা হয়েছে, আর প্রতি কিলোগ্রাম রূপোর মূল্য রয়েছে প্রায় 2,13,075 টাকা। আন্তর্জাতিক বাজারে চাহিদা, মার্কিন ডলারের ওঠানামা এবং বুলিয়ন বাজারের পরিস্থিতির প্রভাবেই মূল্য পরিবর্তন হচ্ছে। অন্যদিকে অপরিশোধিত ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রতি ব্যারেল প্রায় 5,980 থেকে 6,050 টাকার মধ্যে ঘোরাফেরা করছে, যা পরিবহন ব্যয় ও মূল্যস্ফীতিতে প্রভাব ফেলতে পারে। প্লাটিনামের দামও প্রতি গ্রাম প্রায় 3,200 থেকে 3,400 টাকার মধ্যে রয়েছে। বাজার বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতি,
কেন্দ্রীয় ব্যাংকের নীতি এবং বৈশ্বিক বাজারের প্রবণতার উপর আগামী মূল্য পরিবর্তন নির্ভর করবে। চলুন দেখি বিশ্বের যুদ্ধ এবং সংঘর্ষ সম্পর্কিত খবরগুলো। রাশিয়া ইউক্রেন সংঘাতে সামরিক তৎপরতা আরও জোরদার হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার ওপর চাপ বাড়ানোর লক্ষ্যে 40 দিনের একটি সামরিক অভিযানের অনুমোদন দিয়েছেন। একই সময় ইউক্রেন যুদ্ধের অন্যতম বৃহৎ ড্রোন হামলা চালায় বলে জানানো হয়েছে, যেখানে রাশিয়ার দাবি তারা 660টি ড্রোন ভূপাতিত করেছে। পাশাপাশি দুই দেশের মধ্যে 160 জন যুদ্ধবন্দির বিনিময়ও সম্পন্ন হয়েছে। অন্যদিকে রাশিয়ার জাতীয়তাবাদী কট্টরপন্থীরা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে আরও কঠোর সামরিক পদক্ষেপ, বৃহত্তর সেনা সমাবেশ এবং হামলা জোরদারের দাবি জানিয়েছে, যদিও ক্রেমলিন এখনও সেই প্রস্তাব গ্রহণ করেনি। এদিকে মধ্যপ্রাচ্যে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আরও কঠোর যাচাইয়ের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালীর কাছে একটি জাহাজে হামলার পর নিরাপত্তা উদ্বেগ বেড়ে যাওয়ায় জাতিসংঘের সামুদ্রিক সংস্থা কিছু উদ্ধার ও সরিয়ে নেওয়ার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে। নজর দিচ্ছি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তি দুনিয়ার নতুন আপডেটগুলোর দিকে। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নিয়ে সহযোগিতা আরও জোরদার হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। গুরুত্বপূর্ণ এআই প্রযুক্তিতে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত থাকবে বলে যুক্তরাষ্ট্রের আশ্বাসে ভারত ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে। অন্যদিকে মাইক্রোসফট ইউক্রেনের জন্য 2027 সাল পর্যন্ত প্রযুক্তিগত সহায়তা বাড়ানোর ঘোষণা দিয়েছে। এই সহায়তার মধ্যে সাইবার নিরাপত্তা, ক্লাউড অবকাঠামো এবং এআই ভিত্তিক ডিজিটাল পরিষেবা অন্তর্ভুক্ত রয়েছে। এদিকে সাংহাইয়ে অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে হুয়াওয়ে নতুন গিগা আপলিঙ্ক প্রযুক্তি উন্মোচন করেছে, যা দ্রুতগতির সংযোগ, উন্নত মোবাইল এআই পারফরম্যান্স এবং এআই নির্ভর নেটওয়ার্ক সক্ষমতা বাড়ানোর লক্ষ্য নিয়ে তৈরি হয়েছে। এছাড়া কণিকা মিনোল্টা জানিয়েছে তাদের অ্যাকশন রিকগনিশন প্রযুক্তি বিষয়ক এআই গবেষণাপত্র আন্তর্জাতিক সম্মেলন ACL 2026-এ উপস্থাপনের জন্য নির্বাচিত হয়েছে। একই সঙ্গে গোল্ডম্যান স্যাক্সের বিশ্লেষণে বলা হয়েছে, আগামী দিনে কারখানা, বিদ্যুৎ, খনি এবং অন্যান্য বাস্তব শিল্প খাতে এআই ব্যবহারের বিস্তার দ্রুত বাড়বে এবং 2031 সালের মধ্যে বৈশ্বিক এআই অবকাঠামোয় বিনিয়োগ $7.6 ট্রিলিয়ন পৌঁছাতে পারে। চলুন দেখি বিভিন্ন অঞ্চলের আবহাওয়ার পরিস্থিতি। পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে 20 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে বলে সতর্কতা জারি হয়েছে। অতিবৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ভূমিধস এবং নিচু এলাকায় আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গ ও কলকাতায় আকাশ বেশিরভাগ সময় মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রবিদ্যুৎ এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায়ও প্রবল বর্ষণের পূর্বাভাস রয়েছে। পূর্ব উত্তরপ্রদেশ, বিহার ও ঝাড়খণ্ডে তাপপ্রবাহের পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। দিল্লি এনসিআর, পাঞ্জাব ও হরিয়ানায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, কোঙ্কণ, গোয়া, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়েও মৌসুমি বৃষ্টির প্রভাব অব্যাহত থাকবে। আমি বাঙালি নই, তাই মাঝে মাঝে বাংলা বলতে একটু অসুবিধা হয়, তবুও আপনাদের ভালোবাসা আমাকে অনুপ্রেরণা দেয়। আমি সবসময় সহজ ভাষায় গুরুত্বপূর্ণ খবর আপনাদের কাছে পৌঁছে দিতে চেষ্টা করি। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন।